প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার তোকে বিয়ে করতে চেয়েছে। এটা তো সাত কপালের ভাগ্য। কোথায় তুই আল্লাহর শুক্রিয়া আদায় করে খুশি মনে তাকে বিয়ে করবি, তার সাথে চুটিয়ে প্রেম করবি, সংসার করবি, বছরে বছরে বাচ্চা পয়দা করবি। তা না করে তুই বোকার মতো সবকিছু ছেড়ে চলে এসেছিস। হাউ সুইট! কথাগুলো তীরের মতো এসে বিঁধে যায় সুপ্রভার বুকে। তার বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। চোখের মনি ঝাপসা হয়ে ওঠে নোনা চলে। মিনিট বিশেক হয়েছে সে সিমির বাড়িতে এসেছে। সিমির ভাই তাকে নিরাপদে সিমির বাড়িতে পৌঁছে দিয়েছে। মানুষটা বড্ড অদ্ভুত, মেপে মেপে কথা বলে। সুপ্রভা পই পই করে হিসাব করে রেখেছে লোকটা 6 ঘন্টার জার্নিতে মাত্র 30টা শব্দ বের করেছে তার মুখ থেকে। তবে লোকটা সুপ্রভার অনেক কেয়ার করেছে। পথের প্রতিটা বিরতিতে জিজ্ঞেস করেছে সে ক্লান্ত কিনা, জল খাবে কিনা, ক্ষুধা লাগছে কিনা। সুপ্রভা যদিও না বলেছে, কিন্তু লোকটা শোনেনি। তার জন্য এত এত খাবার নিয়ে এসেছে। কিন্তু বিনিময়ে সুপ্রভা তাকে একটা ধন্যবাদও দিতে পারেনি। সুপ্রভাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চোখের পলকে হাওয়া হয়ে গেছে। সিমি আগে থেকে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সুপ্রভাকে সিমিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সিমি তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে, তাকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠায়। সুপ্রভা ফ্রেশ হয়ে আসতেই সিমি পুরো ঘটনা জানতে চায়। সুপ্রভা সবটা খুলে বলতেই সিমি সুপ্রভার উপর চড়াই হয়। সুপ্রভা টু শব্দটি করে না। তার দুহাত কাঁপছে, আঁচলটা মুঠো করে চেপে ধরে আছে, ঠোঁট থরথর করছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। সিমি এগিয়ে এসে সুপ্রভাকে জড়িয়ে ধরে, আদুরে গলায় বলে, সরি প্রভা, সো সরি। আমি তোকে হার্ট করতে চাইনি, কিন্তু এভাবে সবকিছু ছেড়ে পালিয়ে আসা উচিত হয়নি তোর। পালায় কারা বলতো? যারা অপরাধী তারা। তুই তো কোনো অপরাধ করিসনি। বিধবার দ্বিতীয় বিয়ে করা কোনো অপরাধ না। সুপ্রভা অশ্রুসিক্ত গলায় বলে, বিয়ে করা অপরাধ না, কিন্তু সিয়াদাত শেহারিয়ারকে বিয়ে করা অপরাধ। নোরা তাকে পছন্দ করে। ইভেন তারা নোরাকেই দেখতে এসেছিল, কিন্তু নোরাকে পছন্দ করেনি, করেছে আমাকে। এটা নোরার জন্য কতটা অপমানের তুই বুঝতে পারছিস? সুপ্রভা একটু থেমে আবারও বলে, আমি কি করে নোরার বুকের ভেতর আগুন জ্বালিয়ে নিজের ঘরে সুখের প্রদীপ জ্বালাবো বলতো? আমি নুরাকে কষ্ট দিয়ে প্রফেসরকে বিয়ে করে সুখী হতে পারতাম না সিমি। তাছাড়া আমি প্রফেসরের যোগ্য না। আমি তো বিধবা। আমার জীবনের পৃষ্ঠাগুলোতে অনেক অন্ধকার লেখা আছে। প্রফেসর শিখ সিয়াদাত শাহরিয়ার একজন সম্মানিত মানুষ, শিক্ষিত, প্রতিষ্ঠিত। তার পাশে এমন কাউকে মানায় যার অতীত নির্ভার, যার জীবন কলঙ্কহীন। আমি চাই না কেউ বলুক তিনি দয়া করে আমাকে বিয়ে করেছেন। আমি চাই না তার সম্মানের সাথে আমার অতীতের ছায়া লেগে থাকুক। সিয়াদাত শাহরিয়ার তোকে পছন্দ করেছে, ভালোবেসে বিয়ে করতে চাইছে, তোকে নতুন একটা জীবন দিতে চাইছে। তার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোর এত দ্বিধা কেন প্রভা? সুপ্রভা সন্দিহান দৃষ্টিতে সিমির দিকে তাকায়, ভাবুক হয়ে বলে, প্রফেসরকে নিয়ে তোর এত আগ্রহ কেন? তুই কি প্রফেসরকে চিনিস? সিমি আমতা আমতা করে বলে, আ আমি কি চিনবো কিভাবে? তোর মুখে যা শুনলাম তাতেই বোঝা যায় লোকটা তোকে সত্যি ভালোবাসে, তাই বললাম। আমার তো মনে হয় তোর তাকে বিয়ে করা উচিত। সে তোকে ভালো রাখবে। সুপ্রভা মন খারাপ করে বলে, তুই হয়তো চাইছিস না আমি এই বাড়িতে থাকি। তুই আমাকে কটা দিন সময় দে, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। সিমি অভিমানী গলায় বলে, আমি তোকে আপন মনে করলেও তুই বরাবরই আমাকে পর মনে করে এসেছিস। সুপ্রভা ধরা গলায় বলে, তুই এভাবে বলতে পারলি সিমি? তোকে পর মনে করলে আমি তোর কাছে ছুটে আসতে পারতাম? দুনিয়ায় কত মানুষ ছিল, তবুও আমি তো তোর কাছেই এসেছি। তুই আমার কাছে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। কিন্তু বারবার কটা দিন সময় চেয়ে আমার মনে আঘাত দিচ্ছিস কেন তুই? তুই জানিস না বাবা মা তোকে কতটা ভালোবাসে? তারা তোকে নিজের মেয়ে মনে করে। আমাদের বাড়িতে যদি মাথায় উঁচু করে থাকতে পারিস তাহলে থাক, না হলে দরজা খোলা আছে, তুই চলে যা। তোর পর আচরণ আমাকে কষ্ট দেয়। সিমির গলার স্বর এবার খাদে নেমে আসে। আমি না হয় তোকে নিজের মনে করে দুটো কড়া কথা শুনিয়েছি, তাই বলে তুইও আমার কাছে সময় ভিক্ষা করবি? আমি কি তোকে সময় বেঁধে দিয়েছি? একবারও বলেছি যে তুই 1 সপ্তাহের বেশি থাকতে পারবি না? আরে এটা যেমন আমার বাড়ি, তেমনই তো তোরও বাড়ি। বাবা মা তো বলেই দিয়েছেন তোকে যেন আমি কোথাও যেতে না দিই। সুপ্রভা সিমির হাত দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়, মৃদু গলায় বলে, ছোট থেকেই আমার ইচ্ছে ছিল নিজে কিছু করার, কিন্তু করতে পারিনি। এইচএসসি পরীক্ষার পর বাবা মারা যায়। অনার্সটা করা হয়ে ওঠেনি। অবশ্য বিয়ের পর শ্বশুর শাশুড়ি বলেছিলেন আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে, আমি করিনি।
এখন মনে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা বেটার ছিল। আমার যোগ্যতা অনুযায়ী ভালো কোনো জব মিলবে না বোধহয়। দেশে লাখ লাখ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমি অশিক্ষিত প্রায়। ভালো জবের আশা করাটা বেকুবি ছাড়া কিছুই নয়। খারাপ হলেও একটা জবের জোগাড় করতে হবে, যাতে করে নিজের থাকা খাওয়াটা চালিয়ে নেওয়া যায়। সিমি সুপ্রভার কাঁধে মাথা ঠেকিয়ে বলে, আমি জানতাম তোকে হাজার বললেও তুই শুনবি না। তাই আমি অলরেডি তোর চাকরির ব্যবস্থা করে রেখেছি। কোনো ছোটখাটো কোম্পানিতে নয়, অনেক বড় কোম্পানিতে। তোকে এই অচেনা শহরে হন্য হয়ে চাকরি খুঁজতে হবে না। তুই চাইলে আগামীকাল থেকে চাকরিতে জয়েন করতে পারিস। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সুপ্রভার। সুপ্রভা অবাক গলে বলে, আমি তো কিছুই করিনি, কোনো কাগজপত্র জমা দিইনি, ইন্টারভিউ দিইনি, এর মধ্যে চাকরি হয়ে গেল। সিমি মৃদু হেসে বললে, কোম্পানির মালিক আমার আপনার লোক, তাকে অনেক রিকোয়েস্ট করলাম, ব্যাস হয়ে গেল। আনন্দে সুপ্রভার চোখ মুখ ঝলমল করে ওঠে। সুপ্রভা দৌড়ে এসে সিমিকে জড়িয়ে ধরে, আনন্দিত গলায় বলে, থ্যাংক ইউ সো মাচ। সিমি মেকি রোজ দেখিয়ে বলে, থাক, হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না। চল কিছু খেয়ে নিবি, মুখটা শুকিয়ে এতটুকুন হয়ে গিয়েছে। হ্যাঁ চল। সিমির বাবা মা আত্মীয়দের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সিমির ভাইও বাড়িতে থাকে না, হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাড়িতে শুধু সুপ্রভা, সিমি আর কাজের খালা মর্জিনা বেগম। মর্জিনা বেগমের হাতের রান্না খাওয়ার অযোগ্য, তাই সিমি নিজেই ব্রেকফাস্ট বানিয়েছে। সিমি সুপ্রভা দুজনেই ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। অতর্কিতে সিমির ফোন বেজে ওঠে। সিমি তড়িঘড়ি করে হাত ধুয়ে ফোন নিয়ে নিজের রুমে চলে যায়। সুপ্রভা ব্রেকফাস্ট শেষ করে প্লেট গুছিয়ে কিচেনে রেখে আসে। ডাইনিং টেবিলটা গুছিয়ে সুপ্রভা সবে রুমের দিকে পা বাড়িয়েছে, তখনই কলিং বেল বেজে ওঠে। সুপ্রভা বার কয়েক সিমি সিমি বলে হাঁক ছাড়ে, কিন্তু সিমি রুম থেকে বের হয় না। অগত্যা সুপ্রভা মাথায় ঘুমটা টেনে নিজেই দরজার দিকে এগিয়ে আসে। দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সুপ্রভার চোখ বিস্ফোরিত হয়ে যায়। সুপ্রভা ভয়ার্ত কণ্ঠে বলে, আপনি এখানে?" সুপ্রভার বুক ধক করে ওঠে। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে সিমির দা ভাই, আগের মতোই আপাদমস্তক ঢাকা। হাতে এখনো সুপ্রভার শাড়ির আঁচল বাঁধা। সুপ্রভা বলতে ইচ্ছে করে, এতই যখন পর্দা করার শখ, তখন হাত দুটো উন্মুক্ত রেখেছেন কেন? হাত দুইটা হাত মোজা পরে নিন। কিন্তু এই মুহূর্তে নিজের ইচ্ছেকে দমিয়ে রাখাটাই শ্রেয় মনে করে সুপ্রভা। এমনিতেও লোকটা রসকসীন, কোনো প্রশ্ন করলে উত্তর পাওয়ার আশাটাও ক্ষীণ। এই তো মিনিট দুয়েক আগে লোকটাকে একটা প্রশ্ন করা হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো হেলদোল নেই। সে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। বিরক্তিতে চোখ সরু হয়ে যায় সুপ্রভার। সুপ্রভা পুনরায় শুধোয়, আপনি এখানে? লোকটা মন্দ স্বরে বলে, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? সুপ্রভা কিছু বলতে উদ্যত হয়, ঠিক তখনই ভেতর থেকে সিমির গলা শোনা যায়। কে এসেছে প্রভা? সুপ্রভা রিনরিনে গলায় বলে, তোর দাদা ভাই। দাদা ভাইকে ভেতরে আসতে বল। সুপ্রভা মৃদু গলায় বলে, ভেতরে এসে বসুন। লোকটা শ্রুতিকটু গলায় বলে, আমি বসতে আসিনি। সুপ্রভা ফট করে বলে ওঠে, তাহলে কি নাচতে এসেছেন? নাচুন তবে। লোকটা কিছু বলে না, নিঃশব্দে প্যান্টের পকেট থেকে ছোট্ট করে মুড়ানো একটা টিস্যু বের করে সুপ্রভার সামনে বাড়িয়ে দেয়। সুপ্রভা অবাক হয়ে হাতে নেয়। টিস্যু খুলতেই তার চোখ বড় বড় হয়ে যায়। ঝলমল করে ওঠে একটা স্বর্ণের কানের দুল। দুলটা সুপ্রভার নিজেরই। রাতে গাড়িতে ওঠার সময় হয়তো খুলে পড়ে গিয়েছিল, সে টেরই পায়নি যে এক কানে দুল নেই। সুপ্রভা কাপা কাপা গলায় বলে, এটা তো সেম আমার কানের দুলের মতো দেখতে। লোকটা নিবিড় গলায় বলে, এটা আপনার কানের দুলের মতো দেখতে নয়, এটা আপনারই দুল। সিটের কোণে আটকে ছিল, আরেকটা আপনার কানে রয়েছে। সুপ্রভা তড়িঘড়ি করে হাত তুলে কানে ছয়। সত্যি এক কানে দুল আছে, আরেক কানটা ফাঁকা। তার গা লাল হয়ে ওঠে লজ্জায়। সে ধীর কণ্ঠে বলে, আমি খেয়ালই করিনি, ধন্যবাদ। লোকটা রাশভারী কণ্ঠে বলে, দামি জিনিস, হারালে আফসোস হতো। সুপ্রভার বুকটা কেঁপে ওঠে। দুলতার দাম হয়তো খুব বেশি না, কিন্তু তার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। তার বাবার শেষ স্মৃতি। সুপ্রভার বাবা একজন কৃষক ছিলেন, নিজেদের অনেক জমি জমা ছিল। সুপ্রভা ক্লাস 9-এ পড়াকালীন নিজের ক্ষেতের মসুর বিক্রি করে তিনি সুপ্রভাকে দুলজোড়া বানিয়ে দিয়েছিলেন। বিয়ের পর ঈশিতা চৌধুরী সুপ্রভাকে অনেক দামি দামি গয়না দিয়েছেন, কিন্তু সুপ্রভা কখনো সেগুলো শুয়েও দেখেনি। এই ছোট্ট দুলজোড়া তার কানে থাকে সর্বদা। গতকাল থেকে তার উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, সে আয়নায় নিজেকে দেখার সময়টুকু পায়নি। ভাগ্যিস সুপ্রভা খেয়াল করার আগে দুলটা পাওয়া গেল।
গেছে, নয়তো ডুলটার শোকে সুপ্রভার মনোবল ভেঙে যেত। সে কিছুতেই সিট দ্বারা সোজা করে দাঁড়াতে পারতো না। দুলটা ফিরে পেয়ে আনন্দে সুপ্রভার চোখে জল চলে আসে। সিমির দা ভাই। সুপ্রভার দিকে এক পল তাকিয়ে পর মুহূর্তে সে মুখ ফিরিয়ে নেয়, মন্থর পায়ে এগিয়ে যায় দরজার দিকে। সহসা সুপ্রভাত ডেকে ওঠে, 1 মিনিট। লোকটা থামে, কিন্তু পেছন ফিরে তাকায় না। সুপ্রভা নম্র কণ্ঠে বলে, সকালে ঠিক মতো ধন্যবাদ দিতে পারেনি। আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, আমার জন্য এত কিছু এনেছেন, আবার এখন আমার অনেক মূল্যবান দুধটা ফিরিয়ে দিলেন। আপনাকে ধন্যবাদ দিলে সেটা কম হয়ে যাবে। আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। লোকটা রাশভারী গলায় বলে, আমি নিজ থেকে আপনার জন্য কিছুই করিনি, এটা আমার দায়িত্ব ছিল। সুপ্রভা কপালে চোখ তুলে বলে, কিসের দায়িত্ব? এবার সে ধীরে পিছন ফিরে তাকায়, ধীর স্থির কণ্ঠে বলে, সিমি আপনাকে আমার দায়িত্ব দিয়েছিল। সুপ্রভাকে কিছু বলার সুযোগ না দিয়ে এই লোকটা হনহন বেরিয়ে যায়। সে যাওয়ার মিনিট 10 পর সিমি আসে, এদিক ওদিক নজর ঘুরিয়ে বলে, দাব ভাই কি চলে গিয়েছে? সুপ্রভা নরম গলায় বলে, হ্যাঁ, মানুষটাকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়, তবে কেমন যেন অদ্ভুত কিসিমের, পা থেকে মাথা পর্যন্ত রহস্যে ঘেরা। সিমিন মজার স্বরে বলে, দাদা ভাইকে নিয়ে এত ভাবিস না, প্রেমে পড়ে যাবে। সুপ্রভা সিমির দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে, কোন কুপিত কণ্ঠে বলে, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে সিমি। সিমি সুপ্রভার কাঁধে মুখ ঠেকিয়ে বলে, জাস্ট কিডিং ইয়ার, ডোন্ট বি সিরিয়াস। সুপ্রভা রাগ করে থাকতে পারে না, সশব্দে হেসে ওঠে। সিমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সুপ্রভার ভুবন ভোলানো হাসির দিকে। আজ সুপ্রভার জয়নিং ডে। সিমি তাকে এমন ভাবে সাজিয়ে দেখে, মনে হচ্ছে সে অফিসে নয় বিয়ে বাড়িতে যাচ্ছে। নোমান মারা যাওয়ার পর সুপ্রভা কখনোই রঙিন শাড়ি পরেনি, সাদামাঠা পোশাক পরেছে সর্বদা। কিন্তু সিমি আজ তাকে পার্পল কালারের শাড়ি পরিয়ে দিয়েছে, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিকও দিয়েছে। অফিসের প্রথম দিনে এমন সাজগোজ করে যেতে অস্বস্তি বোধ হয় সুপ্রভার। সে সাজগোজ নষ্ট করতে চায়, কিন্তু সিমি তার উপর চড়াও হয়। সুপ্রভা আচানক সিমিকে জড়িয়ে ধরে আবেগ জড়িত গলায় বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সিমি। তুই আমাকে নতুন করে একটা জীবন উপহার দিলি, আমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিলি। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সিমি সুপ্রভার পিঠে হাত বুলিয়ে দেয়, মনে মনে বলে, আমি তোর জন্য কিছুই করিনি প্রভা, যা করার সে করেছে, আমি শুধু তার ইনস্ট্রাকশন ফলো করছি। আমরা দুজনেই যে তোকে ভালোবাসি, তোর ভালো চাই, তোর মুখের এক চিলতে হাসিতে যে আমাদের মুখেও হাসি ফুটবে। সিমকে বিদায় জানিয়ে সুপ্রভা বেরিয়ে পড়ে। রিক্সা থেকে নেমে যখন সে বিশাল কাচের ঘেরা ভবনটার সামনে দাঁড়ায়, তার বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ভবনের গায়ে বড় বড় স্টিলের অক্ষরে লেখা, এস এস গ্রুপ অব ইন্ডাস্ট্রি। এই প্রথম মূলত গার্মেন্টস, রিয়েল এস্টেট, আইসিটি সলিউশনের ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত। দেশের ভেতরে যেমন সুনাম, তেমনি বিদেশেও তাদের শাখা রয়েছে। কর্মীদের জন্য আলাদা ট্রেনিং সেন্টার, আধুনিক অফিস স্পেস, কনফারেন্সের রুম, এমনকি ছোট্ট একটা লাইব্রেরিও আছে। প্রভা সুপ্রভা দুরু দুরু বুক নিয়ে এগিয়ে আসে। গেটের সামনে ইউনিফর্ম পরা গার্ড ভদ্রভাবে জিজ্ঞেস করে, ম্যাডাম ইন্টারভিউ নাকি জয়নিং? সুপ্রভা কাপা গলায় বলে, জয়নিং। রিসিপশনে ঢুকতে ঠান্ডা বাতাসে শরীর কেঁপে ওঠে তার। চকচকে মার্বেলের ফ্লোর, দেয়ালে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের ফ্রেম, কর্মচারীদের পরিপাটি চলাফেরা, সবকিছুতে এক ধরনের প্রভাবশালী শৃঙ্খলা। সুপ্রভা রিসিপশনের দিকে এগিয়ে যায়। রিসিপশনিস্ট হাসি মুখে বলে, ম্যাম আপনার নাম? সুপ্রভা বিবর্ণ গলায় বলে, সুপ্রভা রহমান। মেয়েটি কম্পিউটারে কিছু টাইপ করে তারপর মাথা তুলে মৃদু হেসে বলে, ও ইয়েস ম্যাম, আপনার জন্য আলাদা নির্দেশনা আছে। চেয়ারম্যান স্যার নিজে বলেছেন আপনাকে সরাসরি তার কেবিনে পাঠাতে। এই করিডোর ধরে ডান পাশের শেষ কেবিনে চলে যান। সুপ্রভা মাথা নাড়িয়ে ধীরে ধীরে কেবিনের দিকে এগোতে থাকে। দরজার সামনে এসে ছোট্ট একটা স্বর দিয়ে বলে, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে ভেসে আসে রাশভারী স্বর, ইয়েস। গলার স্বরটা পরিচিত মনে হয় সুপ্রভার। কোথায় গলার স্বরটা শুনেছে, কবে শুনেছে সেসব নিয়ে ভাবার মতো তার হাতে নেই সময়। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতে ঠান্ডা এয়ার কন্ডিশনের বাতাস মুখে লাগে। কেবিনটা প্রশস্ত, একপাশে কাচের দেয়াল, সেখান থেকে পুরো শহর দেখা যায়। ভারী পর্দা অর্ধেক টানানো, মাঝখানে বড় এক্সিকিউটিভ টেবিল,
তার ওপাশে কালো লেদারের এক্সিকিউটিভ হাইব্যাক এক্সিকিউটিভ সুভেল চেয়ার। চেয়ারটা জানালার দিকে মুখ করে আছে। সেখানে বসে থাকা মানুষটার শুধু পিঠটাই দেখা যাচ্ছে, প্রশস্ত কাঁধ, সাঁটা শার্টে নিখুঁত ভাঁজ, ডান হাতের আঙ্গুলে একটা কলম ধরে রাখা। সুপ্রভার গলা শুকিয়ে গেল। সে শুকনো ঢোক গিলে কাপা গলায় বলল, স্যার, আমি সুপ্রভা, সিমি আমার। কথা শেষ হওয়ার আগে চেয়ারটা খুব ধীরে, প্রায় অলস ভঙ্গিতে ঘুরতে শুরু করলো। সময় যেন হঠাৎ ধীরে হয়ে গেল। চেয়ারটা অর্ধেক ঘুরলো, তারপর আরো একটু, আর পরের মুহূর্তে সামনের মুখটা স্পষ্ট হয়ে গেল। চেয়ারম্যান ছাড়ের জায়গায় অতি পরিচিত মুখ দেখে সুপ্রভার পায়ের তলা থেকে যেন সত্যি মাটি সরে গেল। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠলো। সে এক পা পেছাতে গিয়ে টেবিলের কোনায় ধাক্কা খেল। হাতের ফাইলগুলো ঝপ করে মেঝেতে পড়ে ছড়িয়ে গেল। তার মুখ থেকে কাপা স্বরে বেরিয়ে আসে, আপনি চেয়ারম্যান স্যার? প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার, আপনি সত্যি এই কোম্পানির চেয়ারম্যান, নাকি আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন? সিয়াদাত ধীরে কলমটা টেবিলে রেখে চেয়ারে পিঠে হেলান দেয়। বক্র হাসি বলে বলে, সারপ্রাইজ? কেমন লাগলো? সুপ্রভা এখনো বিশ্বাস করতে পারছে না এই কোম্পানির চেয়ারম্যান সিয়াদাত শাহরিয়ার। সে পুনরায় শুধায়, আপনি সত্যি এই কোম্পানির চেয়ারম্যান? সিয়াদাত বাঁকা হাসে, রাশভারী কণ্ঠে বলে, বাইরে নেম প্লেট দেখোনি? সুপ্রভা নিচু স্বরে জবাব দেয়, জি দেখেছি, এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লেখা ছিল। সিয়াদাত ধীরে ধীরে টেবিলের উপর রাখা ক্রিস্টালের পেপারওয়েটটা আঙ্গুলে ঘোরাতে থাকে। তার চোখ দুটো তীক্ষ্ণ, অথচ ঠোঁটে রহস্যময় হাসি, গলায় ধীর স্থির কণ্ঠস্বর। এস এস ফুল মিনিং কি জানো? সুপ্রভা চুপ করে দাঁড়িয়ে থাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বাইরের নেম প্লেটে এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লেখা দেখে তার বুকটা কিঞ্চিত কেঁপে উঠল ঠিকই, কিন্তু এস এর পূর্ণ রূপ শেখ সিয়াদাত শাহরিয়ার, এটা তো ছোট্ট মস্তিষ্ক ঠাহর করতে পারেনি। শুক্রবার মাথা চক্কর দিয়ে ওঠে। তার মনে হয় মেঝেটা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। যে মানুষটার থেকে পালানোর জন্য সে নিজের আপন জন পরিচিত শহর ছেড়ে অচেনা শহরে পাড়ি জমিয়েছে, এখন সেই মানুষটার সামনে এসে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সিনেমেটিক, রোমাঞ্চকরও বটে, কিন্তু সুপ্রভার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। সিয়াদাত নিজেই উত্তর দেয়, শেখ সিয়াদাত শাহরিয়ার, আমার নামে এই সাম্রাজ্য। আমার বাবা সাদমান শেখ এই কোম্পানির মালিক। সুপ্রভার বুক ধরফর করছে, বড়ই অশান্তি লাগছে। সে কাঁপতে থাকা গলায় বলে, আমি যদি জানতাম এটা আপনার কোম্পানি, এখানে চাকরি করতে আসা তো দূরের কথা, এই শহরে পা রাখতামই না। সিয়াদাত সুপ্রভাত চোখের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, তুমি যে শহরে যাও না কেন, এই শাহাদাত সারিয়ারের চোখের আড়ালে যাওয়ার সাধ্য তোমার নেই। সেখানেই যাবে, যেখানেই যাবে সেখানেই সিয়াদাত শাহরিয়ারকে পাবে। সুপ্রভার হৃদয় হঠাৎ অদ্ভুতভাবে জোরে ধড়ফড় করতে শুরু করলো। সে বুঝতে পারে না এই মানুষটা শুধুই ক্ষমতাবান নয়, মানুষটা সম্মোহন জানে। তার চোখের মধ্যেও একটা অদ্ভুত আকর্ষণ, এক রহস্যময় জাদু আছে, যা তাকে অচেতন ভাবে টানছে। কিছু সময় এই মানুষটার চোখের সামনে থাকলে সুপ্রভা হয়তো সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাবে, যেটা সুপ্রভা চায় না। সে জোরালো গলায় বলে, আমার চাকরির প্রয়োজন নেই, আমি আজই রেজিগনেশন দেব। বলেই সুপ্রভাত দরজার দিকে এগিয়ে যায়। সিয়াদাত কুটিল হাসে, নিবিড় গলায় বলে, দাও। সুপ্রভার পা থেমে যায়, কিন্তু পিছন ফিরে তাকায় না। দরজার দিকে মুখ করে তেজি গলায় বলে, আমি সিরিয়াস। সিয়াদাত ছোট করে জবাব দেয়, আমিও। সিয়াদাতের অভিসন্ধি মোটেও ঠিক লাগে না সুপ্রভার। সে তড়িৎ পেছন ফেরে। সিয়াদাত টেলিফোনে কারোর সাথে কথা বলছে। সে টেলিফোন রাখার 2 মিনিট মিনিট দুয়েক পরেই কেবিনের বাইরে থেকে মেয়েলি সুরেলা কণ্ঠ শোনা যায়, মে আই কাম ইন স্যার? সিয়াদাত গম্ভীর কণ্ঠে বলে, ইয়েস। মেয়েটা সিয়াদাতের হাতে একটা নীল রঙের ফাইল দিয়ে যায়। সিয়াদাত ফাইলটা খুলে টেবিলের উপর রাখে, মৃদু গলায় বলে, কন্টাক্ট পেপারটা ভালো করে পড়েছিলে? সুপ্রভার ভুরু কুঁচকে যায়। সে অবাক গলায় বলে, মানে কিসের কন্টাক্ট পেপার? সিয়াদাত ফাইলটা ঘুরিয়ে তার দিকে। পাতার নিচে স্পষ্ট করে নিজের সিগনেচার, তার হাতের লেখা, তার সই, যেখানে ইংরেজি লেখা, ক্লাস 7.3, মিনিমাম ইমপ্লয়মেন্ট পিরিয়ড 24 মান্থ, আর্লি ইন্টারমিশন উইল রিকোয়ার কম্পেনসেশন ইকুয়াল টু 18 মান্থ, গ্রস স্যালারি। ধারা 7
10.3, ন্যূনতম চাকরির মেয়াদ 24 মাস। নির্ধারিত সময়ের আগে চাকরি ত্যাগ করলে কর্মীকে 18 মাসের মোট বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সুপ্রভার বুক ধক করে ওঠে, তার গলা শুকিয়ে আসে, কাপা গলায় বলে, আমি এসব কিছুই জানি না, আমি না পড়েই সিগনেচার করে দিয়েছে। সুপ্রভা একটু থেমে আবারও বলে, মানে আমি এখন চাকরি ছাড়তে চাইলে? সিয়াদার ডেবিল হেসে বলে, তোমাকে 18 মাসের পুরো স্যালারি একসাথে কোম্পানিকে ফেরত দিতে হবে। সুপ্রভার মাথায় আকাশ ভেঙে পড়ে, চোখের সামনে সবটা ব্লার হয়ে আসে। সুপ্রভা ভয়াত্মক কণ্ঠে বলে, এটা অন্যায়, আপনি জোর করে আমাকে এখানে আটকে রাখতে চাইছেন। সিয়াদাত চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে, নির্লিপ্ত গলায় বলে, তোমাকে জোর করা হচ্ছে না মিস প্রভা, তুমি চাইলেই চাকরি ছাড়তে পারবে, শুধু কোম্পানিকে 18 মাসের বেতন দিতে হবে। এটা কর্পোরেটরের বাস্তবতা। তুমি অ্যাডাল্ট পারসন, নিজের সিগনেচার এর দায়িত্ব তোমার। সুপ্রভার চোখে এবার সত্যিকারের আতঙ্কের ছায়া নেমে আসে। এই শহরে নিজের বলতে তার কেউ নেই, কোনো সঞ্চয় নেই, এত টাকা দেওয়া তার পক্ষে অসম্ভব। তার সামনে দুটো পথ খোলা রয়েছে, হয় ঋণ পরিশোধ করা, না হয়তো সিয়াদাত শাহরিয়ারের সাম্রাজ্যের ভেতরে আটকে থাকা। সুপ্রভা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, বড্ড অসহায় লাগে নিজেকে। সুপ্রভা দু কদমে পিছিয়ে যায়, মনে মনে বলে, আমাকে এ কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? যার থেকে পালাতে চেয়েছিলাম তুমি তার সাথে আমাকে আষ্টে পিষ্টে বেঁধে দিতে চাইছো। আমি এখন কি করব? এই অচেনা শহরে আমাকে কোন বিপদের মুখে ঠেলে দিলে তুমি? সুপ্রভা নিজেকে ধাতস্থ করে নিজেকে নিজেই আশ্বাস দেয়, তুই চাকরিটা কর সুপ্রভা, চাকরিটা করলে যে সারাক্ষণ তোকে সিয়াদাত শাহরিয়ার চোখের সামনে থাকতে হবে এমনটা তো নয়। তাছাড়া সিয়াদাত শাহরিয়ার একজন প্রফেসর, সে নিশ্চয়ই ইউনিভার্সিটি ছেড়ে এই কোম্পানিতে বসে সবসময় এই কোম্পানিতে সবসময় থাকবে না, তুই নিশ্চিন্তে কাজ করতে পারবি। তুই চাকরিটা কর সুপ্রভা, বিধবা পরিচয় থেকে বেরিয়ে নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোর। সুপ্রভা চোখ মুছে নরম গলায় বলে, চাকরিটা করব আমি। সিয়াদাত ঈষৎ হেসে ফাইলের আরেকটা পৃষ্ঠা উল্টায়, যেখানে লেখা, ধারা 9.1, কৌশলগত স্ট্র্যাটেজিক প্রকল্প সমূহের ক্ষেত্রে কর্মী সরাসরি চেয়ারম্যানের বিশেষ তত্ত্বাবধানে কাজ করবেন। বিস্ময়ে সুপ্রভার চোখ বড় হয়ে যায়, সে হতবাক কণ্ঠে বলে, মানে আমি সরাসরি আপনার অধীন? এক্স্যাক্টলি। এই মুহূর্তে তার জন্য শ্বাস নেওয়া দুষ্কর হয়ে আসে। সে ভয়ে ভয়ে বলে, আমি অন্য কোনো প্রজেক্টে কাজ করতে পারি না? সিয়াদাত চেয়ারের হাতলে আঙ্গুল বুলাতে বুলাতে শান্ত স্বরে বলে, না, কৌশলগত প্রজেক্টগুলো সরাসরি আমার আয়ত্তে তত্ত্বাবধানে চলে, আর তুমি এখন সেই টিমের অংশ। আমি তোমাকে যা যা করতে বলবো তুমি সেগুলো করতে বাধ্য। সুপ্রভার শরীর যেন কেমন ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে। সিয়াদাত সুপ্রভার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়, মৃদু গলায় বলে, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। সুপ্রভা ধীর গলায় বলে, কি সারপ্রাইজ? আমি তোমাকে আমার স্লিপিং পার্টনার করতে চাই। ইউ উইল বি মাই স্লিপিং পার্টনার। সিয়াদাত বক্ক হেসে বলে, আমি তোমাকে আমার স্লিপিং পার্টনার করতে চাই। উইল ইউ বি মাই স্লিপিং পার্টনার। শব্দগুলো সুপ্রভার কানে তপ্ত সীসা ঢালে, তার সর্বাঙ্গ কাঁপছে, তবে ভয়ে নয়, রাগ ক্ষোভ অপমানের তীব্রতায়। সুপ্রভার রক্তচক্ষু নিয়ে তেড়ে আসে সিয়াদাতের দিকে, কুপিত কণ্ঠে বলে, আমি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম মিস্টার সিয়াদাত শাহরিয়ার, কিন্তু না, আমি ভুল ছিলাম। আসলে আপনি একটা মুখোশধারী শয়তান। আপনি নাকি একজন প্রফেসর, শিক্ষকরা সম্মানীয় ব্যক্তি, পিতার সমতুল্য হয় জানতাম, কিন্তু আপনার মধ্যে সেরকম কোনো সম্মানবোধ আমি দেখছি না। এমন নোংরা কলুষিত মন নিয়ে আপনি কিভাবে স্টুডেন্টদের শিক্ষা দেন, যেখানে আপনার নিজেরই কোনো শিক্ষা নেই? শুভ্রবা থামে না, তার বুক উঠানামা করছে দ্রুত, চোখ দুটো জ্বলন্ত ভাটার ন্যায় জ্বলছে। সে ধারালো কণ্ঠে বলে, আপনি কি ভাবেন ক্ষমতা থাকলে একজন নারীকে বিছানায় নেওয়ার প্রস্তাব দেওয়া যায়? এই অফিস আপনার হতে পারে, কিন্তু আমার আত্মসম্মান আপনার সম্পত্তি নয়। আপনি প্রফেসর পরিচয়ে সমাজে সম্মান পান, কিন্তু আজ আপনি যেটা বললেন সেটা একজন প্রফেসরের মুখে বেমানান নয়, বেমানান নয়, ঘৃণিত অপরাধও বটে। আমি চাইলে বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে লিখিত অভিযোগ করতে পারি, প্রয়োজনে নারী হয়রানির আইনে মামলাও করতে পারি। সুপ্রভা আরো এক পা এগিয়ে আসে, সিয়াদাতের দিকে আঙ্গুল তুলে ক্রুদ্ধ স্বরে বলে,
শিক্ষক পরিচয়ে আপনি ছাত্রদের কি শেখান আমি জানি না, কিন্তু একজন নারীকে অপমান করলে তার কি জবাব পাওয়া যায় সেটা আপনাকে শিখিয়ে দিতে পারি। কথাটা শেষ করে সুপ্রভা প্রায় তার টেবিলের গা ঘেঁষে দাঁড়ায়। তার নিঃশ্বাস গরম হয়ে উঠেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। সে কখনোই এত কথা বলে না, কিন্তু আজ তার কি হয়েছে সে নিজেও জানে না। সিয়াদাতকে দু চারটা কথা শোনাতে পেরে তার আনন্দ হচ্ছে, পৈশাচিক আনন্দ। কিন্তু যে মানুষটাকে এতগুলো কদর্য কথা শোনালো, সেই মানুষটার মধ্যে কোনো হেলদোল নেই। সে অত্যন্ত ধীর টেবিলে উপর রাখা কাচের জগ থেকে পানির গ্লাসে জল ঢালে। তারপর গ্লাসটা আলতো করে সুপ্রভার দিকে বাড়িয়ে দেয়। ধীর গলায় বলে, নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে, এতক্ষণ ধরে বক্তৃতা দিচ্ছ, একটু গলা ভিজিয়ে নাও, দেন স্টার্ট এগেইন। সুপ্রভা স্তম্ভিত হয়ে যায়। সিয়াদাত চেয়ারের পিঠে হেলান দেয়, স্মিত হেসে বলে, তোমার চোখে মুখে এত আগুন অস্বীকার করব না। দেখতে শুনতে মদ্য লাগছে না? অনেকেই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না, আর তুমি আমার অফিসে দাঁড়িয়ে আমাকে থ্রেট দিচ্ছ। আই লাইক ইট। তুমি শেখ সিয়াদাত শাহরিয়ারের জন্য একদম পারফেক্ট। সুপ্রভার চোখ আরো লাল হয়ে ওঠে। সিয়াদাত সুপ্রভার দিকে এক পলক তাকিয়ে কুটিল হাসে, কটাক্ষ করে বলে, মানতেই হবে তুমিও অনেক ফাস্ট। আমি তোমাকে জাস্ট স্লিপিং পার্টনার করা অফার দিয়েছে আর তুমি বিছানা পর্যন্ত চলে গিয়েছো। হাউ সুইট। সুপ্রভার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সিয়াদাতের বাঁকা হাসি সিয়াদাত বাঁকা হেসে নাটকীয় ভঙ্গিতে বলে, বিয়ের আগে আমি ডিং ডং করবো, যা দুষ্টু, ভাবতেই লজ্জা লাগছে। কথাটা বলে সিয়াদাত টেবিলের উপর রাখা ফাইলটা তুলে সুপ্রভার সামনে আলতো করে ঠেলে দেয়। গম্ভীর গলায় বলে, পৃষ্ঠা 5 পড়ো। সুপ্রভা ঝাঁঝালো গলায় বলে, আমি আপনার কোনো কাগজ পড়বো না। সিয়াদাত শক্ত গলায় বলে, পড়ো। সুপ্রভা অনিচ্ছায় তাকালো, সেখানে বড় অক্ষরে লেখা, স্লিপিং পার্টনার, ইকুয়ালিটি ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট, নন প্যারালাল শেয়ার হোল্ডার, স্লিপিং পার্টনার, ইকুইট বিনিয়োগ চুক্তি, অপরিচালনাকারী শেয়ার হোল্ডার, ব্যবস্থাপনার ক্ষমতা ছাড়াই লাভের অংশীদার। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সুপ্রভার। সিয়াদাত ধীর কণ্ঠে বলে, স্লিপিং পার্টনার মানে ঘুমানোর সঙ্গী বা বিছানার সঙ্গী নয়। স্লিপিং পার্টনার বা নিষ্ক্রিয় অংশীদার হলেন এমন একজন বিনিয়োগকারী যিনি কোনো ব্যবসার মূলধন বা অর্থ বিনিয়োগ করেন, কিন্তু ব্যবসার দৈনন্দিন পরিচালনা, ব্যবস্থাপনা বা সিদ্ধান্তে সরাসরি অংশগ্রহণ করেন না। তিনি লাভের অংশ পেলেও তার দায় সাধারণত বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাদের সুপ্ত অংশীদারও বলা হয়। লজ্জায় মাথা নিচু হয়ে যায় সুপ্রভার। তার মুখ থেকে টু শব্দটি বের হয় না। সে না জেনে বুঝে সিয়াদাতকে যা নয় তাই বলে অপমান করেছে। সুপ্রভা ভাবে সিয়াদাত হয়তো তাকে কঠিন কথা শোনাবে, গালে চড় থাপ্পড়ও পড়তে পারে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সিয়াদাত শান্ত গলায় বলে, তোমার অসুস্থ বোধ হলে আজকের মতো বাসায় ফিরে যাও, বিশ্রাম নাও, আমি পরে তোমাকে কাজের প্রতিটি ধাপ বুঝিয়ে দেব, ধীরে ধীরে এক এক করে সবকিছু। বাসায় ফিরে যাওয়ার অনুমতি পেয়ে সুপ্রভা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এই মুহূর্তে সিয়াদাতের সামনে দাঁড়িয়ে থাকার স্পর্ধা তার নেই। সে নিজেই বুঝতে পারছে কতটা ভুল বোঝা আর তীব্র প্রতিক্রিয়ায় সে সিয়াদাতকে অপমান করেছে। সুপ্রভা কিছু না বলে নিঃশব্দে দরজার দিকে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে সিয়াদাতের নরম গলা শোনা যায়, বাইরে ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে, তোমাকে নিরাপদে পৌঁছে দিবে। সুপ্রভা পেছন ফিরে তাকায় না, ফ্লোরের উপর দৃষ্টি নিবদ্ধ করে কাপা গলায় বলে, ড্রাইভার লাগবে না, আমি একা যখন আসতে পেরেছি তখন একা যেতে পারবো। সুপ্রভার এক মিনিটও বিলম্ব করে না, এক প্রকার পালিয়ে আসে সিয়াদাতের সামনে থেকে। বাড়ি ফিরে সুপ্রভা সিমিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সিমি হাজারবার সুপ্রভাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কেন সে কান্না করছে, অফিসে কিছু হয়েছে কিনা, কেউ তাকে কিছু বলেছে কিনা। কিন্তু সুপ্রভা নিরুত্তর। সে নিজের মতো কিছুক্ষণ কান্না করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সিমিও সুপ্রভাকে জোর করে না। সিমি জানে সুপ্রভা তার কাছ থেকে কোনো কথা গোপন করে না। মন ভালো হলে সুপ্রভা নিজে থেকেই তাকে সবটা বলবে। সিমি রাতের রান্না করছিল, তখন সুপ্রভা গুটি গুটি পায়ে নিচের কিচেনে আসে। সিমি তাকে দেখে মিষ্টি হেসে বলে, মুখ ঘুম ভাঙলো তবে? তখন কান্না করতে করতে অনেক ঘুমিয়ে সুপ্রভা কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না।
তন্দা ঘোর কাটতেই দেখে রাত 8টা বেজে গেছে। সে তড়াক করে লাফিয়ে ওঠে, জলদি ফ্রেশ হয়ে কিচেনে আসে। কপট রাগ দেখিয়ে বলে, তুই আমাকে ডাকিসনি কেন? ঘুমের জন্য আজ নামাজ মিস হয়ে গেল। সিমি দরদ মাখা গলায় বলে, তোকে বার কয়েক ডেকেছি কিন্তু তোর কোনো সাড়া পায়নি। তোকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে আমার খুব মায়া হচ্ছিল। জোর গলায় ডাকতে ইচ্ছে করেনি, কাজা নামাজ পড়ে নিস। সিমি বিরিয়ানির জন্য চাল ভাজছে। শুভ্রা সুপ্রভা সিমির হাত থেকে খুন্তি নিয়ে চাল নাড়তে শুরু করে। সিমি দারাজ গলায় বলে, তুই তো খুব ভালো বিরিয়ানি রান্না করিস। আজকের বিরিয়ানিটা না হয় তুই রান্না কর, দা ভাই আসবে। দা ভাইয়ের বিরিয়ানি খুব পছন্দ। তোর হাতের বিরিয়ানি হলে তো দা ভাই একাই এক পাতিল খালি করে দেবে। সুপ্রভা ছোট করে জবাব দেয়, ঠিক আছে আমিই করছি। তাহলে আমি বরং যাই, আমার অন্য কাজ আছে। বলেই সিমি দরজার দিকে পা বাড়ায়। সুপ্রভা পেছন থেকে সিমির হাত টেনে ধরে, শক্ত গলায় বলে, দাঁড়া সিমি, তোর সাথে আমার অনেক কথা আছে। সিমি বোধহয় ঠাউর করতে পারে সুপ্রভা কোন বিষয়ে কথা বলতে চাইছে। সে আমতা আমতা করে বলে, আমি তোর সব কথা শুনবো প্রভা, তোর প্রশ্নের উত্তরও দেব, কিন্তু এখন নয়। একটু অপেক্ষা কর, তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সুপ্রভা আর কথা বাড়ায় না, রান্নাঘরে মনোযোগ দেয়। বিরিয়ানির সাথে সে আস্ত ডিম ভাজি, বেগুন ভাজি, সালাদও করে। রান্নাবান্না শেষ হতে সিমি খাবার ডেকোরেশনের জন্য কাজে লেগে পড়ে। সুপ্রভা হাতে হাতে সাহায্য করছিল। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। সিমির মুখ খুশিতে চকচক করে ওঠে। সিমি প্রসন্ন গলায় বলে, দা ভাই এসেছে। সুপ্রভা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়, একটু প্লিজ। সুপ্রভা মন্থর পায়ে এগিয়ে এসে দরজা খুলে দেয়। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। সে অবিশ্বাসী গলায় বলে, আপনি সিমির দা ভাই? এটা কিভাবে সম্ভব? প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার সিমির দা ভাই। এই সত্যটা জানার পর সুপ্রভার বুকের ভেতরটা হঠাৎ করে শূন্য মরুভূমি হয়ে যায়। মনে হয় যেন কেউ তার শ্বাসটুকু চুরি করে নিয়েছে। সিমি চিৎকার করে বলছে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। এমনকি দেয়ালের ঘড়ির টিকটিক শব্দটাও তার কানে ঢোকে না। তার হৃৎপিণ্ডটা দামামার মতো বাজছে। মুহূর্তের মধ্যে সবটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়। যে ভণ্ড প্রফেসর থেকে সে পালাতে চেয়েছে, সেই ভণ্ড প্রফেসরই সেই রাতে তাকে নরপশুদের মুখ থেকে ছিনিয়ে এনেছে, ফিরিয়ে দিয়েছে তার সম্মান আর তার সতীত্ব। যেই ভণ্ড প্রফেসরের ছায়া মারাতে চায়নি, সেই ভণ্ড প্রফেসরই পাশেই রাতভর থেকেছে সে। তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত শান্তির ঘুম ঘুমিয়েছে। সেই ভণ্ড প্রফেসরই তাকে তার বাবার শেষ স্মৃতিটুকু ফিরিয়ে দিয়েছে। এস এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মতো এত বড় কোম্পানিতে তাকে চাকরি দিয়েছে। এত বড় ঋণের বোঝা ভেতরে ঢুকতে দেবে না, নাকি এখনো আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবে? পেছন থেকে সিমির উচ্ছ্বাসিত গলা ভেসে আসে, হ্যাঁ রে, এটাই আমার দা ভাই, প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। তুই চিনিস নাকি? সুপ্রভা সিমির দিকে রোজ দৃষ্টিতে তাকায়। ইচ্ছে করে সিমিকে কাঁচা চিবিয়ে খেতে। এই মেয়েটাই যত নষ্টের গোড়া। সে সবকিছু জানার পরেও তার থেকে সবটা লুকিয়ে গিয়েছে, তাকে ধোঁয়াশা রেখেছে। সুপ্রভা সিমির দয়া চেয়েছে, কিন্তু সিয়াদাত শাহরিয়ার দয়া বা করুণা কোনোটাই চায়নি। সুপ্রভা সিয়াদাতের সামনে কোনো সিনকেট করতে চায় না। এই মুহূর্তে চুপ থাকাকে সেও মনে করে সে। তবে চোখের ইশারায় সিমিকে বুঝিয়ে দেয়, আস্তর কপালে শনি আছে। সিয়াদাত ঘরে প্রবেশ করে, জুতো খুলে সোজা ড্রয়িং রুমে আসে। তার দৃষ্টি একবারও সুপ্রভার মায়াবী মুখ থেকে সরে না। সেই দৃষ্টিতে নেই কোনো বিদ্রুপ, কোনো রাগ ক্ষোভ, রয়েছে এক অদ্ভুত শান্তি, অদ্ভুত মাদকতা। সিয়াদাত ফ্রেশ হয়ে সোজা ডাইনিং টেবিলে চলে আসে। সিমি আগে থেকে সিয়াদাতের জন্য খাবার বেড়ে রেখেছিল। তাকে দেখে সিমি মিষ্টি হেসে বলল, দাদা ভাই, আজকের কিন্তু যে সে বিরিয়ানি নয়, স্পেশাল বিরিয়ানি, সুপ্রভার হাতের রান্না। তুমি খেয়ে দেখো, একদম 5 স্টার। সুপ্রভার গাল হালকা লাল হয়ে ওঠে, লজ্জায়, অস্বস্তিতে, নাকি অন্য কোনো অজানা অনুভূতিতে সে নিজেই বুঝতে পারে না। সেমি সুপ্রভার দিকে এক পলক তাকিয়ে কিচেনে চলে যায়। সুপ্রভা সিয়াদাতের দিকে এগিয়ে আসে, তেজি গলায় বলে, এসব করে কি প্রমাণ করতে চাইছেন? সিয়াদাত এক লুমা খাবার মুখে পুরে নেয়। খাবার চিবোতে চিবোতে বলে, বিরিয়ানিটাও তোমার মতো ফার্স্ট ক্লাস। সুপ্রভা মনে মনে খুশি হয় বই কি, কিন্তু সিয়াদাতের সামনে সেটা প্রকাশ করে না। বরং ক্ষুব্ধ গলায় বলে, আপনি সবটা জানার পরেও কেন এত বড় একটা নাটক করলেন? কেন আমাকে সবটা বলেননি? সিয়াদাত কপাট হেসে বলে, আগে থেকে সবটা বলে দিলে
তোমার চমকে ওঠা মুখটা দেখতে পেতাম বলো? তাছাড়া তুমি তো আমাকে মুখোশধারী শয়তান ভেবে নিয়েছিলে। ভাবলাম মুখোশটা আর একটু পরেই খুলি। অফিসের কথা মনে পড়তেই শুক্রবার মধ্য থেকে তেজিভাব বিলীন হয়ে যায়। সে নিচু গলায় বলে, কেন দয়া দেখাচ্ছেন? আমি তো আপনার দয়া চাইনি। সিয়াদাত মেকি রোজ দেখিয়ে বলে, খাওয়ার সময় কোনো কথা বলতে হয় না, এটা জানো না তুমি? শুক্রবার লজ্জায় পড়ে যায়। সে কোনো কথা না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কসলাতে থাকে। সিয়াদাত তৃপ্তি সহকারে বিরিয়ানি খাচ্ছে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বিরিয়ানিটা অনেক মজার হয়েছে। খাওয়ার ইচ্ছা হতেই সিয়াদাত তৃপ- খাওয়া শেষ হতেই সিয়াদাত তৃপ্তির ঢেকুর তুলে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, বিরিয়ানির সাথে তুমি পানি পড়া চিনি পড়া মিশিয়ে দিয়েছো নাকি? বিরিয়ানি পেটে পড়তে না পড়তেই সারা শরীর জুড়ে সুপ্রভা সুপ্রভা বলে কারা জানি চেঁচিয়ে মরছে। তুমি প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ারকে বশ করে ফেললে। চলবে ইনশাআল্লাহ।